বিগত 4 বছর ধরে একটার পর একটা পোস্ট থেকে রিটায়ারমেন্ট হয়েছে, সেখানে রাজ্য সরকার বা এই অপদার্থ দমকল মন্ত্রী কোনো পুনর্নিয়োগ করতে পারেনি বা বলা ভালো করেনি। 4টের মধ্যে দুটো ইঞ্জিনের রিজার্ভারে জল আছে, সেই দুটোর মধ্যে আবার একটার পাইপ ফাটা। কলকাতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এই সুজিত বোসের মতো নেতাদের আর ওখানকার সুশান্ত ঘোষের মতো কাউন্সিলরদের অ্যাক্টিভিটির জন্য। অর্চিতা, আপনাদের মাধ্যমে স্বাগত। দাদা, আনন্দপুরে নাজিরাবাদের যে আগুন লাগলো রোববার মধ্যরাত থেকে, এবং যে আগুন 30 থেকে 50 ঘন্টা ধরে যে আগুনটা এখনো জ্বলছে, মানে এখনো দিকে দিকে আগুন জ্বলছে, সেক্ষেত্রে প্রশ্ন একটাই উঠছে যে এত কারখানা, যেখানে এত দাহ্য পদার্থ, গোডাউন রয়েছে, ডেকোরেটার্সের পাশে খাওয়ার, যেটা ফুড ডেলিভারির একটি গোডাউন রয়েছে, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ফায়ার, মানে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র বা যেগুলো দ্বারা আগুন নেভানো যায়, সেগুলো নেই কেন পর্যাপ্ত? দেখুন, প্রথমেই বলি যে ঘটনা ঘটেছে এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা হয় না, কারণ হিন্দু শাস্ত্রে বলে যে বিভিন্ন অপঘাতে মৃত্যুর মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর। তো যারা মারা গেছেন তাদের হুতাত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করি, এবং তার সাথে কামনা করি যে আমাদের দমকল মন্ত্রী তিনি ঘটনা ঘটার পরের দিন দুপুরবেলায় সেখানে যে তার চরণধুলি অবশেষে পড়েছে, পশ্চিমবঙ্গবাসী ধন্য হয়ে গেছে। এই ওনাকেও ধন্যবাদ জানাই যে ঘটনা ঘটার প্রায় 24 ঘন্টা পরে তিনি সেখানে সশরীরে গিয়ে উপস্থিত হতে পেরেছেন অবশেষে। হয়তো কোথাও ওনার তো এখন কাজ দাঁড়িয়েছে আনন্দ উৎসব করা, ওই নয়নজুলিটা তো ভরাট করে দিয়েছেন বেআইনিভাবে, তার উপর অবৈধ পার্কিং বসিয়ে লক্ষ লক্ষ কোটি টাকায় বেচেছেন সেই অবৈধ পার্কিংগুলোকে। আর তার উপর এখন 25শে ডিসেম্বরের প্রোগ্রাম, নবান্নের শীতের প্রোগ্রাম, পিঠেপুলির প্রোগ্রাম, সারা বছর এই সমস্ত খেলামেলা লাগিয়ে রেখেছেন। তা সেসব খেলামেলা সেরে তিনি যে এই যে মৃত মানুষগুলোর, যেখানে মানুষগুলো পুড়ে মারা গেল, সেখানে উপস্থিত হতে পেরেছেন, এটাই ওনার কাছে আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এখন দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকারের হাত ধরে হয়েছে, তাতে এই ধরনের ঘটনা শুধু এটাই শেষ নয়, এরকম ঘটনা হয়তো আমরা আরও দেখতে পাবো। আপনাকে খুব সহজ কতগুলো তথ্য বলি যে এই অপদার্থ দমকল মন্ত্রীর জমানায় পশ্চিমবঙ্গের দমকল বাহিনীর অবস্থাটা কি দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের টোটাল 144টা দমকল কেন্দ্র রয়েছে অফিসিয়ালি, যেখানে ভ্যাকেন্সি, অফিসিয়াল স্টাফ ভ্যাকেন্সি হচ্ছে 9415। 50%-এর বেশি ভ্যাকেন্সি ফিল্ড আপ হয়নি। বিগত 4 বছর ধরে একটার পর একটা পোস্ট থেকে রিটায়ারমেন্ট হয়েছে, সেখানে রাজ্য সরকার বা এই অপদার্থ দমকল মন্ত্রী কোনো পুনর্নিয়োগ করতে পারেনি বা বলা ভালো করেনি। কেন করেনি? কারণ ঠিক যে কাণ্ড পুলিশের ক্ষেত্রে হচ্ছে, পুলিশের পোস্ট থেকে স্থায়ী কর্মীরা রিটায়ার করে যাচ্ছে, পার্টির ক্যাডারদের সিভিক ভলেন্টিয়ার করে কাজ কোনো রকমের সামনে নেওয়ার ব্যবস্থা করছে, ঠিক একই অবস্থা। দমকলটা যেহেতু একটু ছোট অর্গানাইজেশন, তাই সামনে আসে না। পুলিশের থেকে খারাপ অবস্থা দমকলের। কেন বলছি এই কথা? একটা ছোট তথ্য দিই আপনাকে। পশ্চিমবঙ্গের 23টা জেলার প্রত্যেক কটায় একজন করে ডিভিশনাল অফিসার থাকার কথা, যিনি দমকলের ওই জেলার সর্বময় কর্তা। কজন আছে জানেন? গোটা পশ্চিমবঙ্গে মাত্র 8 জন, বাকি সব পোস্ট খালি। দ্বিতীয়, এই যে দমকল মন্ত্রী নির্লজ্জের মতো বলছিলেন না যে কেটে কেটে ঢুকতে হয়েছে, স্ট্রাকচার ছিল কেটে কেটে আমাদের ঢুকতে হয়েছে। প্রথমত তো দুটো বিষয়। এক, এই অবৈধ স্ট্রাকচার বছরের পর বছর কিভাবে সেখানে ইনস্টলড হয়ে রইল, তার উত্তরটা কে দেবে? 2, যারা এই যে কেটে কেটে ঢুকছে বা আগুন নেভানোর কাজ করছে, তারা কারা? এই বিষয়ে আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আজকের দিনে পশ্চিমবঙ্গে আগুনের মোকাবিলা কারা করে জানেন? 90% ক্ষেত্রে এএফপি, এই ফুল ফর্মটা হচ্ছে অক্সিলারি ফায়ার পার্সোনেল। এরা কারা? এরা হচ্ছে যখন এই স্থায়ী যারা দমকল কর্মী তারা রিটায়ার করে যায়, তাদের জায়গায় যখন পুনর্নিয়োগ হয় না, তখন চুক্তি ভিত্তিতে কিছু কর্মীকে বহাল করে দেয়, যারা মূলত এই পার্টির দলদাস ক্যাডার, তাদেরকেই এখানে নিয়োগ করে। এই দমকল মন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী, এরা সব জায়গায় একই জিনিস করছে। তো এরা কারা? একজন স্থায়ী দমকল কর্মীর 6 মাসের ট্রেনিং লাগে উপযুক্তভাবে যাতে আগুনের মোকাবিলা করতে পারে। সেখানে এই এএফপিরা, অক্সিলারি ফায়ার পার্সোনেলদের মাত্র 1 মাসের ট্রেনিং দিয়ে কাজে নামিয়ে দেওয়া হয়। 2, এরা কিভাবে কি ভাতা বা কি তারা পায় জানেন? তারা যে কাজ করে তার বিনিময়ে কি পায় জানেন? তাদের পার ঘন্টার কি চার্জ? এরা পার ঘন্টা কাজের জন্য ফায়ার অপারেটর যারা, তারা 7 টাকা, যারা লিডার হয় টিমের তারা ঘন্টা প্রতি 9 টাকা, আর যারা অফিসার হয় তারা 12 টাকা।
এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ফায়ার ডিপার্টমেন্টের স্ট্রাকচার। এই স্ট্রাকচার চলছে। আর এই অপদার্থ দমকল মন্ত্রী 2022-এ যার বাড়ির নাকের ডগায় সল্টলেক দত্তাবাদ শয়ে শয়ে বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল রাত্রিবেলা, কি করেছিলেন, কি করতে পেরেছিলেন? উনি আজকে বলছেন যে আমি এখানে এসে অগ্নি নির্বাপক ব্যবস্থা দেখতে পাইনি। আরে আঙুলটা উনি কার দিকে তুলছেন? এটা কার দায়িত্ব ছিল? উনি ডিজির কথা বলছেন। ডিজি তো পরে, সে তো সরকারি আমলা। নেতাকে, মন্ত্রীকে, মন্ত্রী তো উনি। সরকারি আমলারা কাজ করছে কি না করছে সেটা তো পরে দেখা যাবে। মন্ত্রীর এখানে কি সদর্থক ভূমিকা ছিল? আজকে নাজিরাবাদে হয়েছে। নাজিরাবাদ কোথায়? বাইপাসের ধারে, রুবি সংলগ্ন এলাকা। ওখানে যে গুলশান কলোনি গড়ে উঠেছে, কন্টিনিউয়াসলি এই তৃণমূলের কাউন্সিলরদের, তৃণমূলের নেতাদের মদতে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা, লক্ষ লক্ষ স্কোয়ার ফুট জায়গা বুঝিয়ে যে এই সমস্ত বসতিগুলো, যে সমস্ত এই যে ডাম্পিং গ্রাউন্ড, এর উপর যে অবৈধ বস্তি, অবৈধ কারখানা, অবৈধ গোডাউনগুলো তৈরি হয়েছে, এগুলো ওনারা জানতেন না? এক্ষেত্রেও তো প্রশ্ন উঠছে যে অবৈধভাবে জলাভূমি মানে বন্ধ করেই তার উপরে বিল্ডিং গুলো তৈরি। হ্যাঁ, 100 বার। আজকে যে ঘটনাটা ঘটেছে, যদি সেখানে উপযুক্ত জলের ব্যবস্থা থাকতো, তাতে হয়তো কিছু মানুষের জীবন বাঁচানো যেত। আমরা যেটা জানতে পারছি সেটা তো প্যাথেটিক, যে দুটো গোডাউন মিলিয়ে 30-এর বেশি সংখ্যক মানুষ ওখানে রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন, তাদের কারোর হদিশ নেই। 30টা জলজ্যান্ত মানুষ এভাবে আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা গেল, ভাবা যায়? আর দমকল মন্ত্রী নির্লজ্জ বেহায়ার মতো এসে বলছেন আমি অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা দেখতে পাইনি। সেটা কার দেখার কথা ছিল? দেখার কথা তো ওনার ছিল। ওনার লজ্জা করছে না এই কথাটা বলতে। উনি আরো একটা কথা বলেছেন, খুব, আমি তো আজকাল বুঝতে পারি না, এই যে তৃণমূলের যারা মন্ত্রী হয় তারা কি সত্যি ভুলে যায় যে তারা সরকারের মন্ত্রী? অ্যাকচুয়ালি কি আছে, কাটমানি সিন্ডিকেট আর তোলাবাজি সিন্ডিকেট চালাতে না এদের মাথায় আর প্রশাসন রিলেটেড কিচ্ছু অবশিষ্ট নেই। দেখুন উনি কি বলছেন, কোট আনকোট। উনি বলছেন যে কিছু এর মধ্যে গোডাউনের লাইসেন্স আছে, কিছু ইল্লিগাল আছে। মানে উনি জানেন যে ওখানে ইল্লিগাল ভাবে গোডাউনগুলো চলছে রমরমিয়ে। শয়ে শয়ে মানুষ সেখানে ওই ইল্লিগাল গোডাউনগুলো কাজ করছে, যেখানে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। এবং মূলত ভেড়ি জলাজমিগুলো ভরাট করে এই জায়গাগুলো গড়ে ওঠায় এদের জলের কোনো অ্যাক্সেস নেই। এই যে কিছুদিন আগে নিউ টাউনের ঘুনিতে যে ঘটনাটা ঘটলো, শয়ে শয়ে বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, হাজারে হাজারে মানুষের নথিপত্র, জীবন জীবিকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল। সেখানে কি গেছিল? কটা দমকলের ইঞ্জিন গেছিল? 4টে। যাওয়ার পর কি দেখা গেল? 4টের মধ্যে দুটো ইঞ্জিনের রিজার্ভারে জল আছে, সেই দুটোর মধ্যে আবার একটার পাইপ ফাটা। বুঝতে পারছেন অবস্থাটা? মানে অর্থাৎ একটা 4টে ইঞ্জিনের মধ্যে ওয়ার্কেবল কন্ডিশনে কাজ করতে পারলো একটা ইঞ্জিন, অর্থাৎ 25% ক্যাপাসিটি। তা এই পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে যে পশ্চিমবঙ্গের। এর আগে আমরা দেখেছি বাগড়ি মার্কেটে আগুন লেগেছে, এজরা স্ট্রিটে। সেখানে কি অবস্থা হয়েছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে। পরপর সিরিজ। এর আগে কিছুদিন আগে বেলগাছিয়া সেন্ট্রাল ডেয়ারিতে 2024-এর 7ই ফেব্রুয়ারি আগুন লেগেছে। আপনি বলুন একটা জায়গা যেখানে আগুন লেগেছে, দমকল সময় মতো পৌঁছে সেই আগুনকে কন্ট্রোল করে সম্পত্তি বা জীবনহানি মিনিমাইজ করতে পারছে। একটা উদাহরণ দিন এই অপদার্থ দমকল মন্ত্রীর জমানায়। যে নিজের বাড়ির পাশের আগুন নেভাতে পারে না, দত্তাবাদের বস্তি পুড়ে ছাই হয়ে গেল, তিনি গেছেন সারা পশ্চিমবঙ্গের আগুন নেভাতে। আমার তো মনে হয় ওনাদের একটা আলাদা একটা ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের খোলা উচিত, সেটা হচ্ছে তোলাবাজি সিন্ডিকেট ডিপার্টমেন্ট। আর যারা এটাতেই কনসেন্ট্রেট করতে চান তাদেরকে ওই দপ্তরে দায়িত্ব দিয়ে অন্য কাউকে এই সমস্ত কাজগুলো দেওয়া উচিত। তবে আর খুব বেশি দিন নেই, সরকারটা তো থাকবে না। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার তৈরি হবে, সেখানে এই প্রবলেমগুলো আমরা আশাবাদী এগুলো মিটবে। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক সব তো তৃণমূলের, সেক্ষেত্রে এত জলাভূমি বুঝিয়ে এরকম করে গোদাম তৈরি করা হচ্ছে যেখানে একেবারে দাহ্য পদার্থ জমা করে রাখা হচ্ছে, সেক্ষেত্রে তারা দেখবেন না? স্থানীয় যারা রয়েছেন বিধায়ক বা কাউন্সিলর, তারা খোঁজ নেবেন না? স্থানীয় বিধায়ক তো বাড়ির সামনে গুলি খায়। ওখানকার যে স্থানীয় কাউন্সিলর, স্থানীয় যে পৌর প্রতিনিধি, সে তো বাড়ির সামনে গুলি খায়। কেন গুলি খায় আবার? তিনি নিজে এক সময় যে বলেছিলেন তার যে রত্নটি 2021-এর বিধানসভা ভোটে ওখানে তৃণমূলকে লিড ছিনিয়ে এনে দিয়েছিল, সেই রত্নটিই তাকে তার বাড়ির সামনে গুলি করেছিল। পুরোটাই হচ্ছে কাটমানির বখরা। সবচেয়ে বড় দুর্ভাগ্য কলকাতাবাসীর যে ইস্ট ক্যালকাটা যে ওয়েটল্যান্ড, যেটা রামসরের আওতায় পড়ে, এটা একটা প্রোটেক্টেড জলাভূমি,
এই তৃণমূল জমানায় সেই প্রোটেক্টেড জলাভূমির তছনছ করে দিয়ে ডাম্পিং করে ভরাট করে বেআইনি সেখানে ছাতার মতো ব্যাঙের মতো গোডাউন কারখানা অস্থায়ী থাকার টেম্পোরারি স্ট্রাকচারে থাকার ঘর ইত্যাদি তৈরি করে টোটাল যে কলকাতার যে একটা এনভায়রনমেন্টাল যে দিকটা ছিল, কলকাতা কিন্তু একটা অদ্ভুত শহর। কলকাতা শহরটা না অনেকটা বাটির মতো, এবং অনেক বাস্তুবিদের যদি আপনি নেন, আপনি ওপিনিয়ন নেন, দেখবেন যে কলকাতার যে স্যানিটারি সিস্টেম, এই যে পয়ঃপ্রণালী জল বেরিয়ে যাওয়ার যে চ্যানেলটা, এটা আশ্চর্যজনকভাবে সেটা হচ্ছে শুধুমাত্র মানে এটা সাপোর্টেড হয়েছে ওই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডটা ছিল বলে। আদারওয়াইজ কলকাতার অবস্থা খুব অন্যরকম হয়ে যেতে পারতো, সেটা বসতিযোগ্য থাকতো না কলকাতা। এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে তৃণমূল আর তার আশ্রিত এই প্রমোটার, এই মন্ত্রী, এরা তো মন্ত্রী না, এরা বেসিক্যালি প্রমোটারের মানে প্রমোটিং রিয়েল এস্টেট, এগুলো নিয়েই এরা কালচার করে। তা এরা যেভাবে জায়গাটাকে এক্সপ্লয়েট করে নষ্ট করে আজ গোটা কলকাতাকে এক্সটিংশনের মুখে ঠেলে দিচ্ছে, কলকাতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এই সুজিত বোসের মতো নেতাদের আর ওখানকার সুশান্ত ঘোষের মতো কাউন্সিলরদের অ্যাক্টিভিটির জন্য। এখানেই প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন অব্দি 8 জনের বডি পাওয়া হয়েছে, বহু 30-এর উপর মানুষ বা 25-এর উপর মানুষজন নিখোঁজ। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এই ধোঁয়াশাটা কেন, এই যে ডেড বডি নিয়ে ধোঁয়াশাটা কেন? এর আগেও আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় যখন কোনো ওষুধ বা ডেঙ্গুর ক্ষেত্রে বা অজানা জ্বরের ক্ষেত্রে সেক্ষেত্রেও ধোঁয়াশা থাকে, এক্ষেত্রে পুড়ে যাওয়ার পরেও কেন ডেড বডি নিয়ে ধোঁয়াশা? শুনুন, একটা কথাই আছে যে গাছ যেমন তার ফলও সেরকম হয়। আপনি ডেঙ্গু টেঙ্গু বললেন, হয়তো ভুলে গেছেন, মনে করুন তো কোভিডের সময় এই এদের সুপ্রিমো মমতা ব্যানার্জি কি করেছিলেন? প্রথমত সারা ভারতবর্ষ যখন কেন্দ্রীয় সরকারকে কোভিডের প্রকৃত ডেটা দিয়ে কোভিডের ভ্যাকসিনের অ্যালটমেন্ট যাতে প্রপারলি হয় সেই দিকে সহযোগিতা করছিল, কন্টিনিউয়াসলি পশ্চিমবঙ্গ সরকার কোভিডের ডেটা চেপে রেখে কোভিডের এফেক্টেড যে সংখ্যা, সেই সংখ্যাকে কম দেখিয়ে পশ্চিমবঙ্গবাসীর জন্য যাতে কম ভ্যাকসিন আসে সেটাকে এনশিওর করেছিল। দ্বিতীয়ত কি করেছিল, আপনার মনে আছে হয়তো, আমি এটা নিয়ে মামলা করেছিলাম বলে আমার খুব পরিষ্কার মনে আছে, কোভিডের পরিস্থিতি লুকাবার জন্য হসপিটালে মোবাইলের এন্ট্রি ব্যান করে দিয়েছিল। মনে আছে আপনার? কে করেছিল? এই মমতা ব্যানার্জি করেছিল। তৃতীয়ত কি করেছিল, কোভিডের মৃতদের লাশ গুম করে, একদম পরিষ্কার ভাষায় বলছি, লাশ গুম করে ওই ট্রাকের পিছনে তুলে, ঢাকা ট্রাকের পিছনে তুলে ধাপায় নিয়ে গিয়ে, সেই দৃশ্য দেখলে আমরা শিউরে উঠি আজও, যে ওই আঁকশি মেরে কিভাবে সেই গলা পচা লাশগুলোকে ধাপায় ডাম্পিং গ্রাউন্ডে টেনে নিয়ে গিয়ে কুকুর শেয়ালদের খাদ্য হিসাবে ছেড়ে দিয়ে আসা হয়েছিল, সেই দৃশ্য আমাদের এখনো মনে আছে। তা যাদের সুপ্রিমোর মানুষ সম্পর্কে এই যার অ্যাপ্রোচ, যার সুপ্রিমোর কাছে জীবনের কোনো দাম নেই, যার সুপ্রিমোর শুরু থেকে শেষ অবধি ইগো দিয়ে শুরু হয় আর ইগো স্যাটিসফাই করা দিয়ে শেষ হয়, আমি জানি না যে ওনাকে কে বলেছে যে ডেঙ্গু বা কোভিড বা ইত্যাদি এই জাতীয় জিনিসগুলোকে চেপে রাখলে ওনাকে, জানি না উনি কোনো নোবেল পুরস্কার পাবেন কিনা। ডক্টরেটটা তো জালিগিরি করে পেয়েছেন, নোবেলটাও আবার হয়তো দেখা যাবে কোনদিন জালিগিরি করে কোথা থেকে জুটিয়ে আনলেন। কিন্তু কথা হচ্ছে যে এই মানসিকতা এদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, যে প্রবলেমগুলো যেগুলো ওনাদেরই তৈরি সেগুলোকে ঢেকে রাখো, চেপে রাখো, এবং আলটিমেটলি সেই ঢেকে রাখতে 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 সেই ক্ষত পচে মরছে কারা? মানুষ। কখনো কোভিডে ভ্যাকসিন না পেয়ে মরছে, কখনো ডেঙ্গুতে মশার কামড় খেয়ে মরছে, কখনো আগুনে পুড়ে মরছে বন্ধ কারখানায়। দাদা, এখানে আমরা যেটা জানতে পারছি, প্রায় 19 জনের উপর যারা নিখোঁজ রয়েছেন তারা প্রত্যেকে পূর্ব মেদিনীপুরের। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী তিনি কেন এখনো পৌঁছচ্ছেন না জায়গাটায় যেখানে এত মানুষ নিখোঁজ, যেখানে তাদের পরিবার, তারা একেবারে, মানে কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, মুখ্যমন্ত্রী, সবচেয়ে বড় কথা একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার কাছে আমরা একটা মানব দরদি মুখ আশা করি। পশ্চিমবঙ্গ তো সেটা কোনোদিনই পেল না। উনি ধর্ষণ কাণ্ডে কথা বলতে গিয়ে ধর্ষিতার লাভ অ্যাফেয়ার ছিল কিনা খোঁজ করেন, উনি ধর্ষণ কাণ্ডে কথা বলতে গিয়ে ধর্ষিতা প্রেগনেন্ট ছিল কিনা খোঁজ করে, উনি ধর্ষণ কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে ধর্ষিতার কাস্টমার ডিলিংয়ের নিয়ে ঝামেলা থাকতে পারে সেই আশঙ্কা প্রকাশ করেন। ওনার তো এগুলোই মানসিকতা। সুতরাং ওনার মধ্যে এই মানবিকতার পরিচয় আমরা কোনোদিনই পাইনি, যে আজকে এতগুলো পূর্ব মেদিনীপুরের আমাদের ভাইগুলো আজকে এইভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের পরিবারের সাথে সহমর্মিতার কথা বলা, ওনার এই মানবিক বোধ নেই। উনি চূড়ান্ত, বেসিক্যালি মমতা ব্যানার্জি অমানবিকতার একটা পরাকাষ্ঠা, যিনি লাশের রাজনীতি করেই তার রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। সুতরাং মানুষের মৃত্যু নিয়ে ওনার মধ্যে কোনো হেলদোল কিচ্ছু নেই। উনি কদিন পরে যাবেন, দেখা যাবে মেদিনীপুরে এই 2-1 জনের বাড়ি চলে যাবেন, গিয়ে ভিক্ষা দেওয়ার মতো করে, আপনাকে বলে রাখলাম, আপনি দেখবেন এই 2-1 জনের বাড়ি যাবে,
গিয়ে বলবে ভিক্ষা দেওয়ার মতো আপনাকে এই টাকা দেবো, আপনাকে অমুক টাকা দেবো, একে চাকরি দেবো, এই সমস্ত বলে ঠিক ভিক্ষা দেওয়ার মানসিকতা নিয়ে উনি এদের সাথে ডিল করবেন, ডিল করার চেষ্টা করবেন, যে কারণে বারে বারে বিভিন্ন জায়গায় উনি প্রত্যাখ্যাত হচ্ছেন। এর আগে আমরা অভয়াকাণ্ডে দেখেছি, নির্ভয়ার বাড়িতে তার বাবা মায়ের চোখের জল শুকায়নি, স্থানীয় কাউন্সিলর সঞ্জীব বাবু তাকে পাঠিয়ে দিয়েছিল 8 লাখ টাকার অফার দিয়ে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল অভয়ার মা বাবা। এখানেও তাই করার চেষ্টা করবেন, উনি তো পয়সা দিয়েই সব কেনেন। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।